আমি একজন সাধারণ অভিনেতা, পেশাদার অভিনেতা। আমি অভিনয় করি। আমি একজন মিডিওকার অ্যাক্টর। পারিয়া দেখেছেন? আমি মনে করি যে প্রত্যেকটা কাজে একটা প্রথাগত শিক্ষার খুবই প্রয়োজন। আপনার কখনো মনে হয় না যে আমার ওরকম বেশ মাসেল টাসেল? না, আমি চাইলেও পারবো না ওরকম মাসেল টাসেল তৈরি করতে। এসব ইন্টারভিউ দেওয়া এগুলো খুব বোরিং লাগে না? দেখুন, আমার যেটা সবসময় মনে হয় যে আমি আমার জীবনে এমন কিছু কাজ করিনি বা করি না যেটা করে আমার ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ মানুষ কাদের শোনে? বড় কোনো কাজ করেছে যারা, তাদের ইন্টারভিউ মানুষ শোনে। আমি একজন সাধারণ অভিনেতা, পেশাদার অভিনেতা। আমি অভিনয় করি। আমার ইন্টারভিউ কেন শুনবে মানুষ, এটা আমার কাছে একটা প্রশ্ন। কিন্তু এখন তো একটা ছবির পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে প্রমোশন করতেই হচ্ছে। আমরা সারা পৃথিবী জুড়ে দেখছি, শুধু যে আমাদের এখানে বা ভারতের শুধু তা তো না, সারা পৃথিবীতে, হলিউডেও এখন সমস্তটাই প্রমোশনাল একটা ব্যাপার। এবং প্রমোশনের সময় ইন্টারভিউটা একটা অবিচ্ছেদ্য অঙ্গ। 1% মানুষও যদি জানতে পারে ছবিটা সম্পর্কে আমার এই ইন্টারভিউয়ের মাধ্যমে, তাহলে তো আমার একটা কিছু কন্ট্রিবিউশন থাকলো অভিনয়ের বাইরেও। একজন অ্যাক্টর আর কতটুকু কন্ট্রিবিউট করতে পারে একটা ছবিকে? শুধুমাত্র অভিনয় করতে পারে। এই মার্কেটিং এর ব্যাপারটা মোটামুটি আপনি অ্যাডাপ্ট করে নিয়েছেন। হ্যাঁ, এটাও তো এখন করতেই হবে, কিছু করার নেই। তো এটা যেহেতু মানে একরকম ডিউটি দাঁড়িয়ে গেছে, বাধ্য হয়ে করতে হচ্ছে। না, বাধ্য হয়ে বলবো না, বাধ্য হয়ে আমাকে চাইলেও করানো যেত না। আমার ইচ্ছেই করে, ঠিকই আছে। আমি ছবিটার পাশে থাকতে ভালো লাগে আর কি। অভিনয়ের ব্যাপারটা কি একই রকম এনজয় করেন এতদিন ধরে অভিনয় করে? হ্যাঁ, অভিনয়টা আমি এনজয় করি, কারণ অভিনয় তো করতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ। এবং অভিনয়, গান, এই দুটো জিনিস আমি করতে খুব ভালোবাসি। তো অভিনয় করতে আমার কোনো ক্লান্তি কোনোদিনই বোধ হয়নি, আজও হয় না। ফর্ম নিয়ে হয়তো কিছু কিছু আমার মাঝে মাঝে মনে হয় যে শুধু কয়েকটা বছর থিয়েটার করতে পারলে ভালো হতো, এই সমস্ত ছেড়ে দিয়ে এর বাইরে গিয়ে। কিন্তু সেগুলো হয়ে ওঠে না সবসময়। যা যা চাই তা তো আর সবসময় করা যায় না। কিন্তু ভাবনা সবসময় আসে। অভিনয়ের বাইরে কোনো ভাবনা আসে না। অভিনয় ফর্মটা যদি একটু বদলানো যেত। অনেক দিন ধরে টেলিভিশন ফিল্মে কাজ করছি, বহুদিন থিয়েটার করা হয়নি ভালো করে। আমি থিয়েটার আর ফিল্ম, টেলিভিশন একসাথে করতে পারবো না। সে মুন্সিয়ান আমার নেই, যারা পারেন তারা পারেন। আমাকে থিয়েটার করতে গেলে একেবারে সব ছেড়ে শুধু থিয়েটারটাই করতে হবে। আচ্ছা, আপনি একদিকে বলছেন যে আপনি অভিনয় করতে ভালোবাসেন, থিয়েটারে ফিরে যেতে চান, কিন্তু আপনি তো মানে মোটামুটি অভিনেতা, বড় মাপের অভিনেতা না। এটা ফ্যানরা রেখে যাবেন না, এটা ওনার কথা, আমার কথা না। হ্যাঁ হ্যাঁ, তো একেবারে। আপনি যে বলেন সবসময় আপনি মোটামুটি অভিনেতা, বড় মাপের নয়, অথচ আপনি অভিনয়কে ভালোবাসেন, থিয়েটার করেছেন দীর্ঘদিন। এখানে তো এটাই হওয়া স্বাভাবিক যে আপনি দুর্ধর্ষ অভিনেতা হবেন। না, সবার তো একটা ক্ষমতার না, একটা। দুটো ব্যাপার হতে পারে। এক হচ্ছে আপনি হয় মন দিয়ে থিয়েটারটা করেননি, অথবা আপনি বিনয় করে বলছেন। না, বিনয়ও না, মন দিয়ে থিয়েটার না করাও নয়। আমি মন দিয়ে থিয়েটার করেছি, এখনো যে কটা কাজ করি মন দিয়েই করি। কিন্তু একটা মানুষের একটা ক্ষমতা থাকে। আমি আমার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল, এইটুকু বলতে পারেন। আমি খারাপ অভিনেতা কোনোদিন বলিনি, তবে এক্সট্রাঅর্ডিনারি কোনো অভিনেতা নয়, এটাই আমি বারবার বলি। আমি একজন মিডিওকার অ্যাক্টর, এবং আমি প্রত্যেক দিন চেষ্টা করছি এই মিডিওক্রিটির থেকে একটু যদি ওঠা যায় ওপরে। আমি ডেভেলপ করেছি গত 18 বছর ধরে। আমি পেশাদার অভিনয় করতে করতে, ধরুন আমি 2006 সালে যে অভিনয়টা করতাম তার থেকে অনেক পরিণত এখন আমি পরিণত হতে চাই আরও। প্রত্যেকদিন আমি চেষ্টা করে যাচ্ছি, প্র্যাকটিস করে যাচ্ছি। কিন্তু এখন এটা সত্যি, এর পেছনে কোনো ফাঁকি নেই। সবসময় তো মানুষ একটা ক্ষমতা নিয়ে জন্মায়। আমি সেই ক্ষমতাটা নিয়ে জন্মাইনি, যেটা থাকলে একটা মানুষ এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলতে পারে। তো আপনি কেমন অভিনেতা সেটা আপনাকে বলতে হবে না, আমরাই বলি সবসময়। না, সে মানুষ আমার অভিনয় নিশ্চয়ই ভালোবাসেন। আমার খুবই ভালো লাগে সেটা ভাবতে, যে মানুষ আমার অভিনয় এতদিন ধরে ভালোবাসেন, আপনারা ভালোবাসেন। এবং সেই জন্যই আমার দায় আর কি, আরো ভালো কিছু অভিনয় করতে পারার ক্ষমতা অর্জন করা। তো এতদিন ধরে যেই বলছেন 18 বছর ধরে যে জার্নিটা মানে পথ হাঁটছেন, সেই সময়ের সাথে এখন এই পারিয়ার যুগে এসে আপনার কি মনে হয় যে মানে কতটা চেঞ্জ হয়েছে? আমার কাছটা কিছুই পরিবর্তন হয়নি। আমি তো একজন অভিনেতা। বিপণনের জায়গায় অনেক পরিবর্তন হয়েছে। ওটিটি বলে কিছু ছিল না আমরা যখন শুরু করেছিলাম, এত টেলিভিশন চ্যানেলও ছিল না আমরা যখন শুরু করেছিলাম। বা ছবি অন্য ধরনের ছবি হতো, সিঙ্গেল স্ক্রিন ছিল অনেক। আমি বলছি বিপণন বা ডিস্ট্রিবিউশন বা প্রমোশনের জায়গাগুলো বদলে গেছে, কিন্তু আমি যেটা করতাম সেটা একই রয়েছে। আমি তখনও অভিনয় করতাম, এখন অভিনয় করি। আর সময়ের সঙ্গে সবসময় নিজেকে মানিয়ে নিতে হয়। আমরা যখন শুরু করেছিলাম তখন অনেক দিন ধরে একটা ছবি হতো। ধরুন আমার প্রথম ছবি অনিন্দ্য চ্যাটার্জির ওপেন টি বায়োস্কোপ, সেটা প্রায় 32-33 দিন ধরে শ্যুট হয়েছিল। এখন তো একটা ছবি 14 দিনেও হয়। আমি নিজেই করেছি, 13 দিনে একটা গোটা ছবি শেষ করেছি। তাতে করে আমি মনে করি অর্ডার অফ দ্য ডে, যখন যেটা তখন সেটা। আগে স্ক্রিপ্ট পেয়ে যেতাম, লাইনার পেয়ে যেতাম। এখন ঠিক ফ্লোরে যাওয়ার আগের মুহূর্তে স্ক্রিপ্ট পাই। এটাই আমার কাছে চ্যালেঞ্জ বলে মনে হয় একজন অ্যাক্টরের কাছে, যে কোনো পরিস্থিতিতে আমাকে ডেলিভার করতে হবে। কম দিনে শুটিং হওয়ার ব্যাপারে আমার একটা প্রশ্ন তো আছেই। তার আগে আপনার কাছে আরেকটা ব্যাপারে জানতে চাইছি, যে অভিনেতা হিসেবেও তো অভিনয় করার ধরন কিছু বদলেছে। ধরুন এই পারিয়ার মতো সিনেমা, অ্যাকশন সিনেমা চিরকালই ছিল, কিন্তু সেখানে জন্তু জানোয়ারের ব্যাপারটা কিছু ফোকাস করা হবে, বা কুকুরের প্রতি সিম্প্যাথি দেখিয়ে যে ব্যাপারটা,
তো সেগুলো কিন্তু আজ থেকে 18 বছর আগে সেভাবে ভাবা হতো না বাংলাতে অন্তত। সেটা ঠিকই, পারিয়া খুব অভিনব একটা কনসেপ্ট। হ্যাঁ। এই কনসেপ্টটা নিয়ে সত্যি আমাদের বাংলাতে তো কোনো ছবি হয়ই নি, ভারতবর্ষে হয়েছে কিনা সন্দেহ আমার। যে জায়গাটা হিট করতে চেয়েছেন আমাদের পরিচালক তথাগত, সেই জায়গাটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউনিক, এবং আমার চরিত্রটা আমি যে ধরনের চরিত্র মূলত করে থাকি তার থেকে একদম আলাদা। সেটা তথাগত একটা রিস্কই নিয়েছে আমি বলবো, কারণ মানুষ এক ধরনের চরিত্রে একজনকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, তো হ্যাঁ, কমফোর্টেবল হয়ে যায় যে এরকমই আর কি। কিন্তু তাকে একদম সম্পূর্ণ অন্য একটা আফতারে দেখতে মানুষের একটা জার্ক লাগে। সেই জন্যই হয়তো অনেক সময় অনেক পরিচালক প্রযোজক ঝুঁকি নেন না। যখন পলাতকে অনুপ কুমারকে কাস্ট করা হয়েছিল তখন অনেকে অনেক কথা বলেছিলেন। তরুণ মজুমদারের আমরা সিনেমা পাড়া দিয়ে বইটা যদি পড়ি তখন দেখা যাবে যে অনেকে বলেছিলেন এটা তুমি কি করছো, ডিজাস্টার হতে চলেছে। অনুপকে নায়কের চরিত্রে কি করে ভাবছো, এটা সিরিয়াস ক্যারেক্টার, বা যখন নিমন্ত্রণে কাস্ট করছেন। কিন্তু সব যুগেই এমন কিছু মানুষ তো থাকেনি যারা একটু অন্যরকম ভাবতে পারেন। তথাগত তাদের মধ্যে অন্যতম। এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় এই মুহূর্তে ওয়ার্কিং প্রায় সমস্ত পরিচালকের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে তথাগতকে আমি 10-এ 10 দেবো। ওর একটা প্রি প্রোডাকশন রয়েছে, ওর একটা রিহার্সাল প্রসেস রয়েছে, ওয়ার্কশপ প্রসেস রয়েছে। তাই জন্য কম দিনের মধ্যে শুটিং হলেও অ্যাক্টররা যখন ফ্লোরে গিয়ে পড়ছে তখন তারা ডিস্টিংক্টলি জানে যে তাদের কি করতে হবে। না, আমার চরিত্রটা একটু জটিল ছিল, এখানে অনেকগুলো লেয়ার সেই ক্যারেক্টারটা, এবং আমার পক্ষে বেশ শক্তই ছিল আর কি। সেই জায়গাতে ওর যে কোঅপারেশন আমি পেয়েছি, আমার বন্ধু বহুদিনের অভিনেতা হিসেবে, কিন্তু পরিচালক হিসেবে ওকে আমি প্রথম পেয়েছি এই ছবিতে। এরপরও একটা ছবি করেছি ওর সাথে আমি। তো ও কিন্তু ডিরেক্টর হিসেবে একজন অ্যাক্টার্স ডিলাইট আমি বলবো, মানে অভিনেতাকে কোনো চাপই নিতে হয় না। এটা আমার পরের প্রশ্ন হতে পারতো, সেটার উত্তর আপনি বোধহয় দিয়ে অনেকটাই দিলেন। দিয়েছি। হ্যাঁ, এটা তো প্রথমত যেহেতু অন্যরকম আপনি একটা ভূমিকায় অভিনয় করছেন, দেখে ট্রেলার দেখে আমাদের যেরকম লাগলো, মনে হচ্ছে। আপনাকে আমরা যেরকম দেখে অভ্যস্ত সেরকম দেখছি না, সেটা একটা চাপ। তার উপর এই ধরনের অভিনয় করার আমি সুযোগ পাই না, এইবার পেয়েছি একদম ফাটিয়ে দেবো, সেটা আরেক রকম চাপ। সেই দুটো চাপের ব্যাপারটা কোথায় এখানে গিয়ে কোথাও একটু ইজি হয়ে গেছে। হ্যাঁ, ইজি হয়ে গেছে, পরিচালকের কারণে ইজি হয়েছে। ফলে আমার কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধাই। প্রাথমিকভাবে যখন আমি শুনেছিলাম চরিত্রটা কি, তখন আমি বেশ চিন্তায় পড়ে গেছিলাম যে এটা কি আমি পারবো করতে। তখন ও বলেছিলেন তুমি পারবে বলেই তো তোমার জন্য আমি লিখেছি। আমাদের যদি মনে হয় যে মানাচ্ছে, তাহলে ডেফিনেটলি দর্শকেরও মনে হবে যে আমাকে মানাচ্ছে চরিত্রটা। তো সেই ভরসাটাও আমার উপরে দেখিয়েছে, তার জন্য আমি ডেফিনেটলি কৃতজ্ঞ ওর কাছে। এবার পুরোনো প্রশ্নটা ফিরে আসে, যেটা পেন্ডিং রয়ে গেছিল, যে এখন তো খুব কম দিনে শুট হয়, তার মধ্যে স্ক্রিপ্ট যেরকম থাকে নায়কের উপরই ফোকাস বেশি থাকবে, সেখানে স্বাভাবিক গল্পের এটাই নিয়ম। তো সেই শুটের বেশিরভাগ দিন সে নিয়ে চলে গেল। আপনি বরাবরই তো পার্শ্ব চরিত্রেই সাধারণত অভিনয় করেন। তো আপনার কোথাও মনে হয় না যে সেই আসলাম বড়দের 2 দিন বা 1 দিনের আমার শুটের ডেট থাকলো, আমি গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে চলে গেলাম, একটু কোথাও একটু নেগলেক্টেড ফিল করেন বা কম জায়গা পেলাম, এরকম মনে হয় না? কম জায়গা বলে তো কিছু হয় না। একটা ছবিতে একটা দৃশ্য যিনি অভিনয় করছেন তিনি ইম্পর্টেন্ট। ওই দৃশ্যে ওই চরিত্রটা যদি না থাকতো ছবিটা কমপ্লিট হতো না। ঠিক একজন নায়কও যতটা ইম্পর্টেন্ট, তার হয়তো 13টা সিন আছে, আরেকজন চরিত্র অভিনেতার হয়তো 3টে সিন আছে, কিন্তু এই 3টে সিন কি বাদ দেওয়া যেত ছবি থেকে? না, সে যেত না। ফলে ইম্পর্টেন্সের জায়গা থেকে তো আলাদা হচ্ছে না। যেহেতু আমাদের এখানে ধারণা কনসেপ্ট বহু বছর ধরে তৈরি হয়েছে এমন, মানে হিরোকে রাখতে হবে একজনকে, একজন নায়িকাকে রাখতে হবে, ফলে এই ট্রেডিশন চলছে। কিন্তু এই ট্রেডিশন তো ভাঙে, বহু ক্ষেত্রেই ভাঙে। আমরা নিজেরাই দেখেছি, আমি নিজেই অভিজ্ঞতা করেছি এরকম ছবি, যেমন কৌশিক গাঙ্গুলি লক্ষ্মী ছেলে, সেখানে আলাদা করে কোনো নায়ক নেই। বা অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে আমি বলবো, সেখানেও খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র। আবার এরকম সময় আসে, এরকম চরিত্র পাই যেখানে প্রায় কিছুই করার নেই আমার, কিন্তু আমি তো একজন পেশাদার অভিনেতা, আমাকে করতে হবে, যার চরিত্র পাবো সেটাই করতে হবে। আমাকে শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে আমি ওই দিনের শুটিংটার জন্য আমি যে পারিশ্রমিকটা নিই সেটা পাচ্ছি, কাজেই আমাকে ওই যা চরিত্রই হোক না কেন 100% অনেস্টলি সেটা ডেলিভার করতে হবে, এটাই আমার উদ্দেশ্য থাকে। কখনো কখনো যখন আমার মনে হয় যে এখন খুব একটা টাকা পয়সার আমার প্রয়োজন নেই, তখন আমি বহু পার্ট ছেড়েও দিই, যেগুলো আমার মনে হয় যে আমার ভালো লাগছে না করতে, বা চরিত্রটা ততটা গুরুত্বপূর্ণ নয়, করি না। অনেক কাজ ছেড়ে দিই, আমি যতগুলো কাজ করি প্রায় সেই সমান কাজ ছেড়েও দিই প্রত্যেক বছর। এর বাইরে একটা যে প্রশ্ন ছিল আমার, যে প্রশ্নটা আসলে পরিচালককে করা উচিত, কিন্তু আপনি যেহেতু পরিচালকের খুব কাছের মানুষ, বন্ধু বলছেন, তো এটার উত্তর হয়তো আপনিও দিতে পারেন। পারিয়া যে সিনেমাটা আসছে, আগে এককালে হতো যে জন্তু জানোয়ার বা পশু পাখিকে কেন্দ্রিক কিছু সিনেমা তাদেরকে নিয়ে, সেটা বহুদিন আগে হতো, তারপর সেই ট্রেন্ডটা বন্ধ হয়ে গেছে। এই সময় ট্রেন্ডের বিপরীতে হেঁটে এরকম একটা সিনেমা হচ্ছে। দ্বিতীয়ত এখন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই ছবিটায় তো কুকুরদের নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু আমি তো শুটিংয়ে দেখেছি একদিনও কোনো শটের জন্য কোনো কুকুরকে কিন্তু কোনো রকম কষ্ট দেওয়া হয়নি। যেহেতু তথাগত নিজে একজন ডগ লাভার, হ্যাঁ, সেই জায়গা থেকেও বিশেষভাবে মাথায় রেখেছিল
যে কুকুরদের যেন কোনো রকম কষ্ট না হয়। ওরাই কিন্তু এই ছবির আসল নায়ক। ফলে নায়ককে যেরকম ট্রিটমেন্ট দেওয়া হয় ঠিক সেরকমই ট্রিটমেন্ট বিক্রমের থেকে বেটার ট্রিটমেন্ট পেয়েছে। প্রশ্নটা যেটা ছিল যে এটা একটা রিস্ক, দ্বিতীয় রিস্ক হচ্ছে এখন বাংলা কমার্শিয়াল সিনেমা সফল সেভাবে হয় না, হচ্ছে না, আমরা যা রেকর্ড দেখেছি। তো সেটা একটা কমার্শিয়াল সিনেমা বানানো হচ্ছে এরকম মাস অডিয়েন্সের জন্য মনে হয়, দেখে যেটুকু লেগেছে অ্যাকশন ট্যাকশনের ব্যাপার। তো সেটা আর একটা রিস্ক। থার্ড রিস্ক যে কোনো সুপারস্টারকে নেওয়া হচ্ছে। বিক্রম পরিচিত মুখ অবশ্যই আমাদের, কিন্তু সেই অর্থে দেবজিৎ বা অঙ্কুশ এইরকম তো কোনো সুপারস্টার নন। তো সেই এতগুলো রিস্ক ফ্যাক্টর নিয়ে এরকম একটা সিনেমা বানানো হচ্ছে, আপনার কি মনে হয়? এটা নিয়ে তো আমার বলার কিছু নেই, এটা তো পরিচালক বা প্রযোজক বলতে পারবেন। কিন্তু আমার মনে হচ্ছে না কোনোটাই রিস্ক। আর যদি রিস্ক বলে ধরেই নিই, তাহলে এরকম কিছু মানুষ তো থাকা উচিত ইন্ডাস্ট্রিতে, যারা প্রচলিত পথে না হেঁটে একটু রিস্ক নেবে, একটু অন্যরকম কিছু ভাববে। যদি না ভাবে মানুষ, তাহলে নতুন নতুন হিরো আসবে কেমন করে, নতুন সুপারস্টার তৈরি হবে কেমন করে? সেখানে আমাদের প্রযোজক বা তথাগত যে ভাবতে পেরেছে বিক্রমকে নিয়ে, যে তাকে যে করা যায়, এবং বিক্রমের পরিশ্রম আমরা দেখেছি এই ছবিতে, আমরা ট্রেলার টিজারে দেখেছি ও নিজেকে কিভাবে প্রস্তুত করেছে এই ছবিটার জন্য। আমার তো মনে হয় না এটা কোনো রিস্ক। আর যদি রিস্ক মনে হয়, আমি যেটা বললাম, যেরকম কিছু মানুষ থাকা উচিত প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই, যারা রিস্ক নিতে সাহস দেখাবে আর কি। আর বিক্রমের ফিজিক্যাল প্রসঙ্গ যেখানে আসলো, আপনার কখনো মনে হয় না যে আমার ওরকম বেশ মাসেল টাসেল? না, আমি তো, আমার গঠনটাই ওরকম নয়, আমার ধাঁচটাই ওরকম নয়। আমি চাইলেও পারবো না ওরকম মাসেল টাসেল তৈরি করতে। আমি যেরকম আমি সেরকম। তো এইখানে প্রশ্নটা আসলে এটাই যে সবসময় আমি দেখেছি আপনাকে ইন্টারভিউতে এটাই জিজ্ঞাসা করা কোনো না কোনো খাবার রিলেটেড। যেহেতু আমি যে কাজটা দিয়ে জনপ্রিয় হই, আমার প্রথম কাজ জীবনে টেলিভিশনে একটা কমেডি সিরিয়াল ছিল, সেখানে আমি যে চরিত্রটা অভিনয় করতাম সে প্রচুর খেত। যেহেতু ওটা বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এবং মানুষের ভীষণ ভালো লেগেছিল আমার চরিত্রটাকে, সেই জন্য তখন থেকে মানুষের মাথায় বসে গেছে যে এর সঙ্গে খাওয়া ওতপ্রোতভাবে জড়িত। তাতে আমার কোনো অসুবিধা নেই, তার কারণ আমি সারা বছর অনেকগুলো খাদ্যমেলার উদ্বোধনের বরাত পাই, তাতে কোনো আমার বেশ পয়সা কড়ি হয়, এবং প্রচুর বিজ্ঞাপন পাই আমি সারা বছর জন্য, যেখানে খাবার কেন্দ্রিক। আমার তো ভালোই লাগে। আমি অত খাই না, আমি ব্যক্তি জীবনে মোটেই অত খাই না, কিন্তু এই ইমেজটা আমার একটা তৈরি হয়ে গেছে, তাতে আমার কোনো আপত্তি নেই, আমার বেশ ভালোই লাগে। খুন করি বা চুরি করি এরকম তো কোনো ইমেজ তৈরি হয়নি। আমার মনে হয় ফিট থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার এখনো অব্দি মনে হয়নি যে আমি আনফিট কোনো ক্ষেত্রে, কোনো শুটিংয়ের ক্ষেত্রে। এই কয়েক মাস আগে আমি যখন ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিটা অভিনয় করলাম, আমাদের ওর সাথে একটা মধ্যপ্রদেশে একটা কেল্লাতে শ্যুট হয়েছিল, সেটা প্রত্যেক দিন আমাদের 300 সিঁড়ি উঠতে হতো 8-9 দিন টানা। তো ওটা আমার কাছে একটা পরীক্ষা ছিল যে আমি পারি কিনা 8 দিন প্রত্যেক দিন ওই 300 সিঁড়ি উঠতে এবং নামতে। আমি দিব্যি পেরেছি, ফলে আমার মনে হয়নি অ্যালার্মিং কিছু আছে। যেদিন আমার মনে হবে যে আমি পারছি না ওইটা করতে, আমার ফিটনেসের সমস্যা হচ্ছে, তখন ডেফিনেটলি আমাকে অন্যরকমভাবে ভাবতে হবে। আর আমার ধারটাই এরকম, আমি ছোটো থেকেই এরকম। হ্যাঁ, আমি দুম করে রোগা হয়ে গেলে আমাকে দেখতেও বোধহয় ভালো লাগবে না, মানুষেরও পছন্দ হবে না, আর সর্বোপরি আমার নিজেকে আয়নায় বোধহয় খুব একটা ভালো লাগবে না। আপনি বিজ্ঞাপন যে এত করেন, বহু অভিনেতার সাথে আপনার আলাপ হয়, দেখা হয়, অমিতাভ বচ্চনের সাথে আপনি করেছিলেন, এবং আপনার সাথে নাকি এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, মানে যোগাযোগ অত বড় মানুষের সঙ্গে তার নিত্য যোগাযোগ থাকে না, তবে হ্যাঁ, নিউ ইয়ারে, ওনার জন্মদিনে বা ওনার কোনো নতুন ছবি এলে উনি আমাকে ট্রেলার পাঠান। এটা আমার কাছে একটা বিরাট গর্বের এবং আশীর্বাদের মতো। আপনার মনে হয় না যে এই যে বাইরের একটা আলাদা দুনিয়া আছে, এত ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, বাংলা থেকে অনেকে তো বাইরে গিয়ে সফলভাবে কাজ করছে না, দারুণ কাজ করছে। এই মুহূর্তে তো যিশুর উদাহরণ নিশ্চয়ই টোটাদা কি ভালো কাজ করছে বহু বছর ধরে, শুধু রকি আর রনি নয়, তার অনেক আগে থেকে টোটাদা কিন্তু দারুণ কাজ করে। স্বস্তিকা মুখার্জি খুব ভালো কাজ করছেন, পাওলি, পরমদা, সবাই খুব ভালো কাজ করছেন, কম্পিটেন্ট লোকজন এরা সব। আপনি কি করতে চান না? না, আমি পারবো না, আমি কলকাতা ছেড়ে গিয়ে কোথাও থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব। এক তো আমি হিন্দি বলতে পারি না ভালো, এটা একটা বড় অন্তরায়। এই বয়সে এসে আমার হিন্দি শেখার সময়ও নেই, ইচ্ছাও নেই। আর 2 নম্বর হচ্ছে যে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না কলকাতা ছেড়ে, আমার মানে শান্তিটা বিঘ্নিত হবে, বুঝতে পারলেন? দিনের শেষে আমি অনেক রোজগার করলাম বা অনেক মানুষ আমায় চিনে গেল, সারা ভারতবর্ষের মানুষ আমাকে চিনে গেল, আমি ন্যাশনাল কাজ করলাম, কিন্তু তারপর আমি রাত্রেবেলা ফিরে এসে মন খারাপ করে আমি ঘরে শুয়ে রইলাম অন্ধকার করে, আমি শান্তি পেলাম না, আমি ঘুমোতে পারলাম না। আমার কাছে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমি কলকাতায় থাকবো, কলকাতায় বহু মানুষ আমায় ভালোবাসে, তাদের ভালোবাসাকে ঠুকরিয়ে আমার বম্বে চলে যাওয়ার কোনো কারণ নেই। তার মানে যারা গেছেন তারা কি ভুল করেছেন তা নয়, তারা পারেন সেটা করতে, তারা কম্পিটেন্ট। আমি বারবার বললাম আমি অতটা কম্পিটেন্ট নই, আমি পারবো না। এখানে একজন পরিচালককে আমি বলতে পারবো যে আজকে আর ভালো লাগছে না শুটিং করতে, এত সুন্দর ওয়েদার আজকে, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দে ভাই, আমি একটু আজকে গিয়ে পাড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো। আমি পারবো অ্যাপ্রোচটা করতে। বম্বেতে বললে আমাকে জেলে পুড়ে দেবে, প্রফেশনাল ওরা এত, বলে আমি পারবো না, আমার ধাতটা ওরকম নয়। এবার আপনি তো সাধারণত আপনার অভিনয় করা সিনেমা দেখেন? হ্যাঁ, দেখি। পারিয়া দেখেছেন?
না, পারিয়া এখনো তো তৈরি হয়নি পুরোপুরি, মিক্সিং এর কাজ চলছে। আর দেখবো তো বটেই ছবিটা। আপনি তো মোটামুটি সিনেমাটা সম্পর্কে সবই জানেন, তো এটার ব্যাপারে আপনার কি বলার আছে? খুবই অন্যরকম ভাবনা, অন্যরকম ছবি, অন্যরকম অ্যাপ্রোচ, খুব পরিশ্রম করে করা হয়েছে। আমি বলবো বিক্রমের কথা, বিক্রম বিরাট পরিশ্রম করেছে। যেভাবে অ্যাকশন দেখানো হয়েছে এই ছবিতে, ইদানিং কালের কোনো বাংলা ছবিতে এইভাবে অ্যাকশন দেখানো হয়, একদম অন্যরকম ভাবে অ্যাকশনকে দেখেছে পরিচালক আমাদের এই ছবিতে, এবং সেটাকে কনভে করেছে দর্শকদের কাছে বিক্রম অসাধারণভাবে। এবং এতগুলো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই ছবিতে। শ্রীলেখা মিত্র রয়েছেন, অনেকদিন পরে একটা বড় চরিত্রে আমরা শ্রীলেখা দিকে পাবো। অত্যন্ত উন্নত মানের বড় মানের অভিনেত্রী অঙ্গনা, খুবই ভালো অভিনেত্রী, ওর প্রথম কাজ এটা বড় পর্দায়, ওকে আমরা দেখতে পাবো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়া ছবির কনসেপ্ট অসাধারণ, কনসেপ্ট অসাধারণ, ভাবনা, মিউজিক, বিজিএম সব মিলিয়ে দারুণ কাজ। আপনার চরিত্রটা কেমন, মানে আপনি অভিনয় করে কতটা স্যাটিসফাইড? খুবই স্যাটিসফাইড। তার কারণ আমি তো ছবিটা এখনো দেখিনি, ডাবিং এ যতটুকু দেখেছি, কিন্তু আমার পরিচালক আমাকে বলেছে যে তুমি উত্তীর্ণ হয়েছো। এবার আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আছে। আমি বিয়ে করছি না কেন? না, এটার উত্তর আমরা জানি। আপনি একটা রিসেন্টলি পডকাস্টে বলেছেন, আমি সেই পডকাস্টটাও দেখেছি। এত বলে ফেলেছি না আমি, আর বলার মতো কিচ্ছু নেই আমার, এইটাই সমস্যা। ওহো, তাহলে তো এই প্রশ্নটা করতেই হয়। আপনি পডকাস্টে এত সুন্দর করে আপনার গল্পটা বলেছেন, আপনার কখনো মনে হয় না যে আপনি নিজের গল্প বলবেন, মানে পরিচালক হিসাবে কখনো আসবেন? অভিনেতা তো অভিনয় করা তো অনেক হলো, পরিচালক হতে পারবো না আমি। ওটার জন্য অনেক পড়াশোনা লাগে, ওই ক্রাফটটা জানতে গেলে অনেক, তার জন্য আমি অত সময় দিতে পারবো না। আমি অভিনয়ের কাজে গল্প না, এগুলো সবগুলো করতে এগুলো এক্সপার্টিস লাগে না। আমি অভিনয়টা শিখেছি দীর্ঘদিন ধরে, আমি থিয়েটার করেছি, তারপরে আমি যখন টেলিভিশন বা ফিল্মে কাজ করেছি, করতে করতে শিখেছি। আমার এইটার পেছনে পরিশ্রম রয়েছে। যেমন আমি গান গাইতে তো ভালোবাসি, কিন্তু আমি কোনোদিনই পেশাদারি গান গাইতে যাব না, পেশাদারভাবে আমি প্রফেশনালি গান করব না। তার কারণ গানটার পেছনে আমার কোনো পরিশ্রম নেই, কোনো শেখা নেই, আমি তো শিখিনি কখনো। আমি সহজাতভাবে গাইতে পারি, গাইতে আমার ভালো লাগে, তাই আমি গাইবো বন্ধু বান্ধবদের সঙ্গে বা ছোটখাটো অনুষ্ঠানে গাইবো। আমি মনে করি যে প্রত্যেকটা কাজে একটা প্রথাগত শিক্ষার খুবই প্রয়োজন। না, এরকম হয় না? আপনার মনে হয় না যে বাংলা ইন্ডাস্ট্রি এখন কিছুটা ডাউনফলের মধ্যে দিয়ে? না, আমার একেবারেই মনে হয় না, যথেষ্ট ভালো পর্যায়ে রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। না তো আমার মতো একটা সাধারণ অভিনেতা এত কাজ পান কি করে? প্রচুর কাজ হচ্ছে নিশ্চয়ই। আমি তো সারা বছর নানান রকম কাজের সঙ্গে যুক্ত থাকি। আমার গত 2023 সালে 13-14টা ছবি রিলিজ করেছে। এবছরে মুক্তি প্রতীক্ষায় অন্তত 7 থেকে 8টা ছবি। তাহলে কি করে বলবো যে আমি খারাপ ইন্ডাস্ট্রির অবস্থা? অবশ্যই আমাদের এই গত বছর অর্ধাঙ্গিনী সুপার হিট হয়েছে, ওদিকে প্রজাপতি ইতিহাস সৃষ্টি করেছে, আরো ভালো ভালো সমস্ত ছবি, আমাদের দশম অবতার ইত্যাদি, আরো আমার এই মুহূর্তে মনে পড়ছে না নাম। বছরের শেষে প্রধান, কাবুলিওয়ালা, আবার কি একটা রিজিয়নাল ইন্ডাস্ট্রি, সেখানে বছরে 50টা ছবি তো আর হিট হতে পারে না। আজকে যে মানে ক্ষমতা রাখে দুজন প্রযোজক, প্রধানের প্রযোজক এবং কাবুলিওয়ালার প্রযোজক, যে ডাঙ্কি মতো একটা ছবি যেটার জন্য মানুষ অপেক্ষা করে বসে আছে, যার নায়কের শেষ দুটো ছবি বাম্পার হিট, সেই ছবি রিলিজের দিন ওই দুটো ছবি রিলিজ করার সাহস রাখতে পারে, অন্য কোনো রিজিয়নাল ইন্ডাস্ট্রি রাখতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আমি দক্ষিণের কথা বলছি না, দক্ষিণের অন্য সেট আপ, অন্য গল্প, আমি বলছি হিন্দিতেই পারবে না। একটা আওয়াজ তো এরকম ওঠে বাংলা সিনেমার পাশে, ও সে চিরকালই ওঠে। চিরকালই দেখবেন কিছু মানুষ আছে যারা বলে না কিচ্ছু ভালো হচ্ছে না। এই আজকের কথা নয়, আপনি সত্যজিৎ রায়ের চিঠিপত্র পড়ুন। 3 বছর আগে দেশে, শারদীয় দেশে, সত্যজিৎ বাবুর দীর্ঘ চিঠিপত্র বেরিয়েছিল। রাজস্থানের একটা মিউজিয়ামের একজন কিউরেটরের সঙ্গে ওনার চিঠি চালাচালি হতো, যার সঙ্গে ওর কিনা সোনার কেল্লা করতে গিয়ে প্রথম আলাপ হয়। অন্তত 70-80টা চিঠি আছে, সেখানে অনেক চিঠিতে রয়েছে যে সত্যজিৎ বাবু বলছে যে চারিদিকে সবাই বলছে যে আমার ছবি পুরস্কার পাচ্ছে বটে, কিন্তু চলছে না, বাজারে চলছে না। এই একটা সোনার কেল্লা, একটা গুপি গাইন শুধু হিট, আর বাকি সব ছবি আমার ফ্লপ। আর সমালোচকরাও মাঝে মাঝে বলে যে না কিচ্ছু হচ্ছে না, অথচ আমি তো বার্লিন থেকে পুরস্কার নিয়ে আসছি। তাহলে কি দাঁড়াচ্ছে? ফলে এরকম মানুষ চিরকালই ছিল, যারা সমালোচনা করে, যারা বলে যে কিচ্ছু ভালো হচ্ছে না। সেটা মানুষের দরকারও আছে আমার মনে হয়। তারপরে তো পারিয়ার মতো একটা ছবি ভাবতে পারছে কেউ এখানে দাঁড়িয়ে, এরকম একটা রিস্ক নিতে পারছে। বল্লভপুরের রূপকথার মতো একটা ছবি হতে পারে, যেখানে কোনো স্টার নেই, যেখানে শুধু থিয়েটারের মানুষদের নিয়ে একটা ছবি ওইভাবে রম করে চলেছে, হাউসফুল দিনের পর দিন। যেখানে ওটিটি প্ল্যাটফর্মে মন্দারের মতো একটা ছবি বানানো হয়, সিরিজ বানানো হয়, তারপরে আমি কি করে ভাববো যে আমাদের এখানে ভালো কাজ হচ্ছে না? কোনো জায়গা আমি সাধারণ একটা উত্তরটা দিয়েছেন, যাই বলুন। তো আপনি সোশ্যাল মিডিয়া খুব একটা পছন্দ করেন না? পছন্দ করি না, আমার অত সময় নেই সোশ্যাল মিডিয়ায়, সময় দেওয়ার মতো সময় নেই। আর 2 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে দেখভালের জন্য কিছু এজেন্সি থাকে, তারা টাকা নিলে করে দেয় আর কি। আমার খুব একটা প্রয়োজন বোধ করি না। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কিছু জানানোর আমি প্রয়োজন বোধ করছি না।
যদি কখন আমার কাজ না থাকে হাতে, ডেফিনেটলি হয়তো আমাকেও দ্বারস্থ হতে হবে সোশ্যাল মিডিয়ায়। না, আপনি বলছিল না যে মানুষ সারাদিন মুখ বুজে আছে হ্যাঁ হ্যাঁ, মোবাইলের মধ্যে। ওটা তো আমার কাছে একটা ভীষণ বিরক্তিকর বিষয় যে সারাদিন মানুষ ফোন দেখছে, আকাশও দেখছে না, কিচ্ছু দেখছে না। আমি ধরুন মানে বেড়াতে গিয়েও দেখি যে ধরুন পাহাড়ে গেছে সবাই বেড়াতে, একটা সানসেট পয়েন্টে সানসেট হচ্ছে, সবাই মোবাইল দিয়ে ছবি তুলছে। আমি এটা কিছুতেই ভেবে পাই না যে ছবি তোলা, চোখে দেখুক না ওটা। টাইগার হিল থেকে সূর্যোদয়ের মানে ভিডিওগ্রাফি তো অত্যন্ত উন্নত ক্যামেরায় করা আছে অলরেডি, অ্যাভেলেবেল ইন্টারনেটে। তাহলে আমি এটাকে নতুন করে তুলে কি আনন্দ পাচ্ছি? বা মঞ্চে একজন পারফর্ম করছেন, ধরুন রূপম ইসলাম বা নচিকেতা চক্রবর্তী পারফর্ম করছেন, তার গানটা না শুনে, তার কথাটা না শুনে আমি কন্টিনিউয়াসলি ফোনটা ধরে শুধু রেকর্ড করে যাচ্ছি। এর কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। এটা করে কি লাভ হচ্ছে আমি জানি না। আপনি যদি এই কথাই বলেন তাহলে আমার যেটা সব থেকে আগে নজর কেড়েছিল, আইফোন 14 প্রো ম্যাক্স বা 15 প্রো আপনি ইউজ করছেন, বেস্ট ফোনটা ইউজ করছেন। তো আপনার এই ব্যাপারে তো অতটা আগ্রহ নেই, আপনি তাহলে কেন? না, এটার খুব ভালো ছবি ওঠে, আর আমাদের মাঝে মধ্যে নানান রকম ভিডিও টিডিও করতে হয়, ছবি তুলতে হয়। প্রথমত এটা আমার নিজের পয়সায় কেনা নয়, এটা আমাকে উপহার দিয়েছেন একজন। আর যদি আমি কিনতামও এই ফোনটাই কিনতাম, তার কারণে নিচে ছবিটা খুব ভালো ওঠে, ছবি খুব ভালো ওঠে, এটা খুব ইউজার ফ্রেন্ডলি, মেল টেল করা যায়। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমি কিছুটা আধুনিক হয়েছি, কারণ না হয়ে উপায় নেই। না, আইফোনই কেন, অ্যান্ড্রয়েডেও তো এত কিছু রয়েছে। এটাতে অভ্যস্ত হয়ে গেছে। আমার এক মামা আমাকে বহু বছর আগে, তখন বোধহয় 7 বা 8 ছিল আইফোনটা, আমার একটা স্যামসাংয়ের ফোন ছিল, সেটা খারাপ হয়ে যায়। তো আমার মামা আমাকে একটা 7 বা 8 গিফট করেন, ওই প্রথম আমার হাতে আইফোন আসে। এবার সেটা ইউজ টু হয়ে গেছি আমি, বুঝতে পেরেছেন? এখন আর আমি শিফট করতে পারবো না অন্য কোনো প্ল্যাটফর্মে। আমাদের আসলে মোবাইল রিভিউ আনবক্সিং এর চ্যানেল আছে, আচ্ছা, মূলত আমরা সেখানেই ভিডিও বানাই। ও তো তার জন্যই আপনার ফোনটা দেখে আমার প্রথমে নজর কেড়ে নিল ব্যাপারটা। যাক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বাড়ির জন্য অনেক শুভেচ্ছা রইল। আপনারাও ছবিটার পাশে আসুন, আপনার ছবিটা দেখুন, ছবিটা নিয়ে আর একটু বলা বলি করুন, মানুষের কাছে পৌঁছে দিন। আপনারাই তো একমাত্র মাধ্যম এখন। না, অবশ্যই, এবং বাড়িয়া নিয়ে অলরেডি একটা খুব আগ্রহ তৈরি হয়েছে। সেই আগ্রহটা যেন বজায় থাকে মানুষের মধ্যে। আমাদের 9 তারিখে রিলিজ করছে ছবিটা, জানাতে থাকুন মানুষকে। আপনারা আসুন ছবিটা দেখতে, ডেফিনেটলি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এবং প্রথম সপ্তাহে ছবিটা দেখুন, কারণ এটা তো খুব বড় প্রযোজক বা বড় হাউসের ছবি নয়। ফলে প্রথম সপ্তাহে যদি হলে মানুষ না আসে, তাহলে কিন্তু আইনক্স বা অন্যান্য হল ব্যবসার কারণেই বেশি দিনই ছবিটা রাখবে না। ফলে আমাদের অনুরোধ যে আপনারা যারা দেখবেন ঠিক করেছেন, তারা প্রথম সপ্তাহে ছবিটা দেখিয়ে নিন, প্রথম সপ্তাহে। তাহলে খুব কাজ হবে, উপকার হবে ছবিটা। তাহলে আরো বেশি দিন ছবিটা সাস্টেন করতে পারবে এবং আরো অনেক মানুষ দেখতে পারবে। আপনারাও সবাই দেখতে আসবেন। অলরেডি ট্রেলার দেখে যেরকম একটা হাইপ তৈরি হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে মানুষের, আমরা যেরকম আগ্রহী হয়েছি, আশা করবো আপনারাও আগ্রহী হবেন। সবাই পারিয়া 9 তারিখ দেখতে আসুন। আর অম্বরীশ বাবুকে অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। পরের ভিডিওতে দেখা হবে, ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।